ইতি তোমার মনের ডায়েরি। গল্পের নাম যৌতুক। কলমে সুব্রত মিত্র, কণ্ঠে মৌসুমী ঘোষ। বিয়ের আর মাত্র 1 মাস বাকি। আবির আর তার হবু শ্বশুরমশাইকে ফোন করে বলছে, আঙ্কেল, বিয়েতে উপহার হিসেবে আমার কয়েকটা জিনিস চাই। সমীরবাবু কথাটা শুনে চমকে উঠলেন। ফোনের ওপার থেকে তিনি বললেন, বাবা, পাকা দেখার সময় তুমি আর তোমার পরিবারের লোকজন তো বলেছিলে বিয়েতে তোমাদের কিচ্ছু চাই না, এক শাড়িতে শুধু আমার মেয়েকে চাই, আর এখন যৌতুক চাইছো? আবির বলল, এখন আমি আমার সিদ্ধান্ত বদলেছি। কয়েকটা জিনিস না হলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ের সময় বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে, একটা ভালো খাট নেই, আলমারি নেই, একটা টেবিল, ফ্রিজও নেই। কি বলবে তারা সবাই? জিনিসগুলো আমার চাই। আপনি এটাকে যৌতুক বলতে চাইলে বলতেই পারেন। আর হ্যাঁ, বিয়ে ঠিক 1 সপ্তাহ আগে আমি আপনার সাথে মার্কেটে যাব। দাঁড়িয়ে থেকে সব জিনিস নিজে পছন্দ করে কিনব। আপনি শুধু সাথে করে টাকাটা নিয়ে আসবেন। সমীরবাবুর গলা ধরে এলো তার হবু জামাইয়ের মুখে এমন কথা শুনে। তিনি ভাবতেও পারেননি আবিরের মতন অমন ভালো মানুষের চেহারার পেছনে এমন নীচ মানসিকতার লোক লুকিয়ে আছে। তিনি তো তার মেয়ের বিয়েতে সাধ্যমতো যা পারবেন উপহার হিসেবে দেবেনই, তবু আজকের দিনে দাঁড়িয়ে এভাবে যৌতুক চেয়ে নেওয়াটা নিতান্ত ছোট লোক না হলে কেউ পারে না বললেই সমীরবাবু জানতেন। তার ওপর তার হবু জামাই একজন স্কুল শিক্ষকের এমন মানসিকতা কিভাবে হয়? সমীরবাবু কানে ফোন ধরে চুপ করে এসব ভাবছেন। কোনো উত্তর না পেয়ে আবির ফোনের ওপার থেকে বলল, কি হলো আঙ্কেল, কিছু বললেন না? সমীরবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মেয়ে যখন তোমার পছন্দ করে তখন ওর সুখের জন্য তোমার এই দামি আমি রাখবো বাবা। যদিও বিয়েতে আমার সাধ্যমতো আমি তোমাদের কিছু উপহার তো দিতামই, তবে তুমি যখন পছন্দ করে সব নেবে তখন কেনাকাটার সময় একটু খেয়াল রেখো। মেয়ের বিয়েতে আমার অনেক খরচ, আমার সাধ্যের মধ্যেই কেনাকাটা করো। আবির বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাধ্যের মতোই কেনাকাটা করব। সমীরবাবু এই ঘটনার কথা বাড়িতে কিছু বললেন না। আসলে 6 মাস আগে তার একমাত্র সন্তান রিমঝিমের সাথে আবিরের বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আবির তার বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করে। রিমঝিমও বেশ খুশি হয় আবির যখন তাদের বাড়িতে আসে। তার ওপর সমীরবাবুর স্ত্রীও আবিরকে নিজের ছেলের মতন ভালোবাসেন এখন। সবাইকে একসাথে খুশি দেখে সমীরবাবুও মনে মনে অনেক খুশি হন। তাই সবার খুশির কথা ভেবে সমীরবাবু আজকের ঘটনাটার কথা সবার কাছে গোপন রাখলেন। তার একটাই চাওয়া, মেয়েটা তার ভালো থাকুক। তার জন্য যা করতে হয় সাধ্যমতো তিনি করবেন। অবশেষে কেনাকাটা করতে যাওয়ার দিন এলো। সমীরবাবু নির্দিষ্ট সময় পৌঁছে গেলেন মার্কেটে। গিয়ে দেখেন আবির আর তার মা আগেই পৌঁছে তার জন্য অপেক্ষা করছে। আবিরের মানসিকতার পরিচয় পেয়ে সমীরবাবু মনে যে খারাপ লাগা তৈরি হয়েছিল, আবিরের সাথে তার মাকে দেখে এই খারাপ লাগা যেন আরও অনেক গুণ বেড়ে গেল। পাকা দেখার সময় কত ভালো ভালো কথা বলেছিলেন আবিরের মা। বলেছিলেন তাদের বাড়িতে কোনো মেয়ে নেই, মেয়ের পর তার বৌমাকে তারা মেয়ের মতো রানী করে রাখবেন। সমীরবাবু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছেন। এমন সময় আবির বলল, আঙ্কেল, চলুন, কেনাকাটা করতে হবে তো। সমীরবাবু আবিরকে পাশে ডেকে নিয়ে বলল, বাবা, আমার সাধ্যের মধ্যে যা নেওয়ার নিও। সারা জীবন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে সংসার চালিয়েছি, বুঝতেই পারছ, আহামরি কিছু দেওয়ার মতো সাধ্য আমার নেই। আবির মুখে কিছু বলল না, তবে চোখের ভাষায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো, যে ভাষা সমীরবাবু সেই মুহূর্তে বুঝতে পারলেন না।
তিনজন মিলে আসবাবপত্রের একটি দোকানে ঢুকলেন। সেখান থেকে আবির আর তার মা পছন্দ করে একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা ফ্রিজ, আরও ছোটোখাটো কয়েকটা জিনিস নিলেন। সব জিনিসগুলোই নামি দামি ব্র্যান্ডের। ওদিকে আবির আর তার মা মিলে জিনিসপত্র বাছাই করছে, এদিকে সমীরবাবুর হাত পা ঠান্ডা হয়ে আসছে দুশ্চিন্তায়। কারণ তিনি আন্দাজ করে ফেলেছেন যে জিনিসপত্র ওনারা নিয়েছেন সেই বাজেট তার নেই। তবু মেয়ের সুখের কথা ভেবে চুপ করে রইলেন। প্রয়োজনে দোকানদারের হাতে পারে ধরে কিছু টাকা বাকি রাখবেন। যেমন ভাবা তেমন কাজ। কেনাকাটা শেষে যা বিল হলো তা সমীরবাবুর বাজেটের মধ্যে অনেকটাই বেশি বাজেটের থেকে। সমীরবাবু চিন্তিত মুখ দেখে আবির বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমার পরিচিত দোকান। যতটুকু টাকা আপনি এনেছেন দিয়ে দিন, বাকি টাকা আস্তে আস্তে শোধ করে দেবেন। নিরুপায়ে সমীরবাবু তাই করলেন। দোকানদার গাড়িতে সমস্ত মাল লোড করে আবিরের কাছ থেকে ঠিকানা নিয়ে ড্রাইভারকে নির্দিষ্ট জায়গায় মাল পৌঁছে দেওয়ার জন্য বলে দিলেন। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। সমীরবাবু আর আবির আর তার মা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সমীরবাবুর অন্য জায়গায় কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে রাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেই দেখেন যে আসবাবপত্র আবির আর তার মা যেগুলো পছন্দ করে কিনেছিল তাদের বাড়িতে রাখা, কিন্তু দোকানদারকে তো বলা হয়েছিল যেন আবিরের বাড়িতে পৌঁছে যায়। সমীরবাবু তার স্ত্রী আর মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এসব কি? জিনিসপত্র সব এই বাড়িতে কেন? সব তো আবিরের বাড়িতে যাওয়ার কথা। তার স্ত্রী বললেন, জামাই ফোন করে বলল জিনিসগুলো সব গাড়ি থেকে নামিয়ে নিতে। এর বেশি আর কিছু জানি না, তুমি তোমার জামাইকেই ফোন করে জেনে নাও। সমীরবাবু ফোন করে আবিরকে বললেন, জিনিসপত্র আবার এ বাড়িতে কেন পাঠালে? একেবারে তোমার বাড়িতে নিয়ে যেতে পারতে। তেমনটাই তো কথা হয়েছিল তোমার সাথে, শুধু শুধু গাড়ি ভাড়াটা বেশি লাগবে। আবার আবির চুপ করে শুনল কথাগুলো। তারপর বলল, আঙ্কেল, ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছুর অভাব নেই আমার বাড়িতে সব জিনিসপত্র আছে। শুধু যেটা নেই সেটা আপনার কাছ থেকে নেব, স্ত্রী রূপে আপনার মেয়েকে নেব আপনার কাছ থেকে। কিন্তু যে জিনিসগুলো আমরা কিনেছি তার কোনোটাই আপনার বাড়িতে নেই। না হলে যেটা আছে সেটা অনেক পুরনো, ব্যবহারের অযোগ্য। আমি জানতাম আপনি আপনার মেয়ের বিয়েতে নিজের সাধ্যমতো আপনার শেষ সম্বলটুকুও খরচ করে কিছু জিনিসপত্র তো উপহার হিসেবে দেবেনই, কিন্তু আমার যখন সবই আছে তখন আমি তা নিয়ে কি করব? তার থেকে আপনার বাড়িতে যে জিনিসগুলো নেই সেগুলো কেনা হোক বিয়ে উপলক্ষে। আর আমি যদি আপনাকে এই পরিকল্পনার কথা আগে জানাতাম তাহলে আপনি কখনো আপনার বাড়ির জন্য এইসব জিনিসপত্র কিনতেন না। বলতেন, মেয়ের বিয়েতে কিছু না দিয়ে নিজের বাড়ির জন্য সব জিনিসপত্র কিনলে লোকে খারাপ বলবে। কথাগুলো বলে আবির থামল কিছুক্ষণের জন্য। সমীরবাবু চুপ করে রইলেন। শুধু তার চোখের কোণ বেয়ে একটি সরু জলের ধারা নেমে এলো। সমীরবাবু নীরব দেখে আবির আবার বলল, আঙ্কেল, বিয়ে দুটো মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে তা নয়, দুটো পরিবারের মধ্যেও সম্পর্ক তৈরি করে। আর যখন থেকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আপনার পরিবারও আমার পরিবার। আমার নিজের পরিবারের সাথে সাথে আপনার পরিবারের ভালো মন্দ দেখাও আমার কর্তব্য। আর আমার এই পরিকল্পনায় আমাকে সব থেকে বেশি উৎসাহিত করেছে আমার মাই আমায় বলল, কেনাকাটা করতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি। তোরা পুরুষ মানুষ দুজনে কী কিনবি, তোদের সব পছন্দ আছে নাকি? আর সব জিনিস কেনার পর তোর শ্বশুর যে টাকা দিতে পারবে বাকি টাকা তুই দিবি, কারণ ওনার যদি কোনো ছেলে থাকতো সে বাবার জন্য এটুকু করতো। আঙ্কেল, দোকানে কোনো টাকা বাকি নেই, সব টাকা আমি দিয়ে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। চোখে জল মুছে নীরবতা ভেঙে সমীরবাবু এবার বললেন, তুমি কোনো ভুল করনি বাবা, তবে আমি নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম গত জন্মে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সমস্ত ছেলের মায়েরা যেন তোমার মায়ের মতনই হন, আর পৃথিবীর সমস্ত ছেলে তোমার মতো। তাহলে মেয়ের
জন্ম দেওয়ার পর পৃথিবীর সমস্ত মেয়ের বাবারা সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি গর্বিত হবেন। আশীর্বাদ করি বাবা, ভালো থেকো সব সময়। বিয়ের দিন জামাই নয়, ছেলে হিসেবে তোমাকে বরণ করার অপেক্ষায় রইলাম, আমি আর তোমার শাশুড়ি মা। ধন্যবাদ।